হ্যালো এভরিওয়ান, আমি উজ্জ্বল আপনাদের সকলকে স্বাগত জানাই নলেজ হিস্ট্রি অ্যান্ড স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে। আজকে আমরা জানব বৈদিক সভ্যতা সম্পর্কে। এই বৈদিক সভ্যতা সম্পর্কে জানতে হলে আমাদের জানতে হবে আর্য কারা, তারা কোথা থেকে এসেছিল এবং তাদের আদি বাসস্থান কী। আর্যদের সম্পর্কে অনেক বিতর্ক রয়েছে। অনেকে বলেছেন যে আর্যরা ভারতের প্রাচীন অধিবাসী, আবার অনেকে বলেছেন আর্যরা বহিরাগত। তবে এই নিয়ে এখনও পণ্ডিত মহলে বিতর্ক রয়েছে। তবে আর্যদের প্রথম উল্লেখ রয়েছে বেদে। এই বেদে আর্যদের প্রাচীন বাসস্থান হিসেবে বলা হয়েছে সপ্ত সিন্ধু প্রদেশ। এই সপ্ত সিন্ধুর প্রদেশ হলো সিন্ধু নদী এবং তার 5 শাখা নদী। সেই 5 শাখা নদী কি? ঝেলাম, রাভি, পুরুষিনী, বিপাশা এবং শতদ্রী বা সাতুদ্রী বা শতলজ, যে কোনো নাম বলতে হবে, বলা যায়। এবং রাভি নদীকে অনেকে চন্দ্রভাগা নদী বলে এবং পুরুষনী নদীকে অনেকে ইরাবতী নদী বলে। তাহলে আবার বেদে বলা হয়েছে যে আর্যরা যজ্ঞ করত এবং যজ্ঞের সময় তারা সোমরস পান করত। এই সোমরস যেই লতা দিয়ে বানানো হতো সেই লতা পাওয়া যেত হিমালয়ের মুজবান পর্বতে। পরীক্ষায় আসে যে সোমরস বানানোর লতার নাম কি, সেটা হলো মুজবান। এখানেও বেদে বলা হয়েছে যে আর্যরা ঘোড়ার ব্যবহার জানত। এছাড়াও এশিয়া মাইনরের বোঘাজকই অভিলেখতে হিটাইট এবং মিন্নাতি এদের একটি সন্ধিপত্র পাওয়া গিয়েছে, যেখানে হিন্দু দেবতা অর্থাৎ ইন্দ্র, মিত্র, বরুণ, নাসত্য এদের উল্লেখ পাওয়া গিয়েছে। অর্থাৎ বলা হয় যে অনেকে মনে করে যে আর্যরা বহিরাগত ছিল। আবার এই ইন্দ্র, মিত্র, বরুণ, নাসত্যর মতন দেবতাই মিশরে পাওয়া গিয়েছে। তাই এখান থেকে বলা হয় যে সেই মিশর এবং ভারতের যে সংস্কৃতি অনেকটা একই ছিল। এরকমও বলা হয় যে আবেস্তা জিম এবং আমাদের বৈদিক দেবতা যমের অনেক মিল রয়েছে। এবার আমরা জানবো বৈদিক সভ্যতা সম্পর্কে। বৈদিক সভ্যতাকে দুভাগে ভাগ করা হয়। এক, ঋগ বৈদিক যুগ বা বৈদিক যুগ, পরবর্তী বৈদিক যুগ। বৈদিক যুগ ধরা হয় 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ এবং পরবর্তী বৈদিক যুগ ধরা হয় 1000 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ। এবার এখানে আমরা জানবো কয়টা বেদের ব্রাহ্মণ কয়টা বেদ কয়টা, তার ব্রাহ্মণ কি কি, তার উপনিষদ কি কি, তার অরণ্যক কি কি, তার শাখা কি কি এবং তার সংহিতা। এটাই মনে রাখতে হয়। 4টা বেদের কয়টা ব্রাহ্মণ, প্রত্যেকটা বেদের 2টা এবং 1টা করে ব্রাহ্মণ, প্রত্যেকটা বেদের কটি করে শাখা, এগুলি মনে রাখতে হয়। এবার আমরা জানবো বৈদিক সভ্যতা সম্পর্কে। বৈদিক সভ্যতাকে দুভাগে ভাগ করা হয়, বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগ। ধরা হয় 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ এবং পরবর্তী বৈদিক যুগকে ধরা হয় 1000 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ। বেদকে বলা হয় অপৌরসীয়। অপৌরসীয় মানে যা কোনো পুরুষ দ্বারা লিখিত নয়। বলা হয় বেদ ভগবান দ্বারা প্রদত্ত। বেদ কিন্তু কখনো লিখিত হয়নি, বলা হয় ভগবান বলেছে বেদ। তাই বেদকে শ্রুতি বলা হয়, কারণ বেদ লিখিত না, বেদ শুনে শুনে গুরু তার শিষ্যকে বলেছে, সেই শিষ্য যখন আবার গুরু হয়েছে তার শিষ্যকে বলেছে, তার শিষ্য তার শিষ্যকে বলেছে। এভাবে যেমন ঠাকুরদাদা থেকে বাবা, বাবার থেকে ছেলে, এরকম কথা শুনতে 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 বেদ পড়ানো হতো। বেদকে নিত্য সংহিতা বলা হয়েছে। নিত্য সংহিতা মানে যার কোনো আদি এবং অনন্ত নেই। পরীক্ষায় এই দুটো প্রশ্নে এসেছে যে অপৌরসীয় বলা হয়েছে, অপৌরসীয় অর্থ কি? অপৌরসীয় অর্থ বেদ যা কোনো পুরুষ দ্বারা লিখিত নয়। এবং নিত্য সংহিতা কাকে বলা হয়? বেদকে বলা হয়। নিত্য সংহিতার অর্থ কি? নিত্য সংহিতা যার কোনো আদি এবং অন্ত নেই, যা অনন্ত। আর্য শব্দের উল্লেখ বেদে 33 বার করা হয়েছে। রাজাকে বলা হয়েছে রাজন। এছাড়াও ঋগ বৈদিক যুগে বা বৈদিক যুগে গরু সম্পর্কিত অনেক শব্দ ব্যবহার করা হয়েছে। গরুকে সব থেকে পবিত্র পশু ধরা হতো, যেমন গোবিষ্ট, গোবেশন, গোসু, গোব্য, এগুলো সব গরু সম্পর্কে এবং যুদ্ধ সম্পর্কে ব্যবহার করা হতো। গরু নিয়ে গোধন ছিল সব থেকে বড় ধন। গরুকে সব থেকে বড় ধন মনে করা হতো এবং গরুর জন্য যুদ্ধ করা হতো, যার জন্য গরু যাতে কারোর সাথে মিক্স না হয়ে যায়, যার জন্য গরুকে চিহ্ন দেওয়া হতো। কানের পেছনে কেউ কাটাকুটি দিয়ে রাখতো, কেউ দাগ দিয়ে রাখতো, এরকম চিহ্ন দেওয়া হতো।
এই সময় যজ্ঞকে ভাঙা নৌকার সাথে তুলনা করা হয়েছে। এবার কেন ভাঙা নৌকার সাথে বলা হয়েছে? মনে করেন আপনি নৌকা করে যাচ্ছেন, সেই নৌকো ভাঙা, আপনি কি নদী পার হতে পারবেন? সুতরাং যজ্ঞকে ঋগ্বৈদিক যুগে যজ্ঞকে খুব একটা উন্নত পদ্ধতি ধরা হতো না। যজ্ঞ উন্নত হয়েছে যজুর্বেদ মানে পরবর্তী বৈদিক যুগে। যজুর্বেদে যজ্ঞ সম্পর্কিত বলা হয়েছে, ঋগ্বেদে কিন্তু যজ্ঞ সম্পর্কে বলা হয়নি। এবং বেদ কটি? বেদ 4টি, ঋগ, সাম, যজু, অথর্ব। ঋগ, সাম, যজু একে ত্রয়ী বেদ বলা হয়। এবার এইখানে আমরা বৈদিক সভ্যতা জানবো কোন বেদের অরণ্যক কয়টি, সংহিতা কয়টি, ব্রাহ্মণ কয়টি, উপনিষদ কয়টি, এবং শ্রুতি কাকে বলে এবং স্মৃতি কাকে বলে। শ্রুতি সাহিত্য বলা হয় বেদ, অরণ্যক, ব্রাহ্মণ, উপনিষদ, এবং স্মৃতি সাহিত্য বলা হয় পুরাণ এবং মহাকাব্যকে। যেগুলো লিখিত উপাদান আছে সেগুলোকে স্মৃতি সাহিত্য বলা হয়, আর যেগুলো বলে বলে শুনে শুনে মনে রাখা হয় সেগুলোকে শ্রুতি বলা হয়। প্রশ্ন আছে যে শ্রুতির মধ্যে কি পুরাণ মহাকাব্য পড়ে? তখন আপনারা টিক করবেন যে না, পড়ে না। শ্রুতি কাকে? বেদ, অরণ্যক, ব্রাহ্মণ, উপনিষদ, এগুলি হচ্ছে শ্রুতি। এবার আমরা জানবো বৈদিক সাহিত্য অর্থাৎ বেদ সম্পর্কে। বেদ কটি, বেদের অরণ্যক কয়টি, বেদের উপনিষদ কয়টি, সেই সম্পর্কে জানবো। বেদ 4টি, ঋগ, যজু, সাম, অথর্ব। এবার বেদের ব্রাহ্মণ গ্রন্থ। বেদের ব্রাহ্মণ গ্রন্থ কাকে বলে? বেদ সকলের বোঝা সম্ভব ছিল না। বেদ যেহেতু গুরুর মুখ থেকে শুনে শুনে মনে রাখা হতো, তাই ব্রাহ্মণরা এই বেদের কিছু সহজ অর্থ নির্ধারণ করেছিল। একেই বলা হয় ব্রাহ্মণ গ্রন্থ। এই ঋগ্বেদের ব্রাহ্মণ গ্রন্থ দুটি, ঐতরীয়, কৌশিতিকি। যজুর্বেদের 2টি ভাগ, কৃষ্ণ যজুর্বেদ এবং শুক্ল যজুর্বেদ। কৃষ্ণ যজুর্বেদ, শুক্ল যজুর্বেদ কেন বলা হয়? বলা হয় যজুর্বেদ গদ্য এবং পদ্য দুটিতে লিখিত। যেই অংশটি গদ্য এবং পদ্যর মিশ্রণে লিখিত তাকে বলা হয় কৃষ্ণ যজুর্বেদ, আর যেই অংশটি খালি গদ্য আর পদ্যে আলাদা আলাদা লিখিত তাকে বলা হয় শুক্ল যজুর্বেদ। এই যজুর্বেদে 2টি ব্রাহ্মণ, শতপথ, তৈতরীয়। সামবেদের 2টি ব্রাহ্মণ, পঞ্চাবিশ, জৈমিনী। অথর্ববেদের 1টি ব্রাহ্মণ, গোপথ। এবার আসলো শাখা। ঋগ্বেদের শাখা হলো শাকল, বাষ্কল, সাংখ্যায়ন বা বালখিল্য। যজুর্বেদের 2টি ভাগ, কৃষ্ণ যজুর্বেদ এবং শুক্ল যজুর্বেদ। শুক্ল যজুর্বেদের 2টি শাখা হলো কাহ্ন এবং মধ্যন্দিন, এবং কৃষ্ণ যজুর্বেদের 2টি শাখা হলো কাঠক, কাম্পিষ্টল, মৈত্রায়ণী এবং তৈতরীয়। সামবেদের শাখা হলো যৌমিনী, কৌথুম এবং রাননীয়। অথর্ববেদের শাখা হলো শৌনক এবং পিপ্ললাদ। এবার আসি উপনিষদকে বেদান্তও বলা হয়। উপনিষদ 108টি, তার মধ্যে কিছু প্রমাণিত। এই উপনিষদ, ঋগ্বেদের উপনিষদ ঐতরীয় এবং কৌশিতিকি। যজুর্বেদের উপনিষদ তৈতরীয়, কঠ, শ্বেতাশ্বর এবং বৃহদারণ্যক। এই বৃহদারণ্যক উপনিষদেই যজ্ঞবল্ক্য এবং গার্গীর সংবাদ উল্লিখিত আছে। প্রশ্নে আসে যজ্ঞবল্ক্য এবং গার্গীর সংবাদ কোথায় আছে? তখন অপশনে থাকে বৃহদারণ্যক উপনিষদ যদি উপনিষদ বলে, আর যদি বলে যজ্ঞবল্ক্য এবং গার্গীর সংবাদ কোন বেদে আছে সেটা হলো যজুর্বেদ। সামবেদের উপনিষদ ছান্দোগ্য এবং কেন। এবার আসলো অরণ্যক কি? এই অরণ্যক হচ্ছে, এগুলি হচ্ছে টিকা, এগুলো বনে লিখিত হয়েছে তাই নাম অরণ্যক। ঋগ্বেদের অরণ্যক ঐতরীয় এবং কৌশিতিকি। যজুর্বেদের অরণ্যক বৃহদারণ্যক এবং তৈতরীয়। অরণ্যক বলা হয় কারণ এগুলিও বেদের অংশ, এগুলিকে অরণ্যে বসে লেখা হয়েছে তাই এর নাম অরণ্যক। বেদ তো শ্রুতি, কিন্তু এই যে ব্রাহ্মণ, উপনিষদ, অরণ্যক এগুলো লিখিত হয়েছে। অরণ্যক হলো ঋগ্বেদের অরণ্যক ঐতরীয় এবং কৌশিতিকি। যজুর্বেদের অরণ্যক বৃহদারণ্যক এবং তৈতরীয়। সামবেদের অরণ্যক ছান্দোগ্য এবং জৈমিনী।
এবার আমরা জানবো ঋগ্বেদ সম্পর্কে। 1028টি শ্লোক রয়েছে। ঋগ্বেদের জল শব্দের উল্লেখ রয়েছে 275 বার। ঋগ্বেদের মণ্ডল 10টি, যার মধ্যে দ্বিতীয় থেকে সপ্তম মণ্ডল সব থেকে পুরানো। ঋগ্বেদের তৃতীয় মণ্ডলে গায়ত্রী মন্ত্র রয়েছে, লিখেছে বিশ্বামিত্র। ঋগ্বেদের নবম মণ্ডলে রয়েছে সোমদেবের স্তুতি। ঋগ্বেদের সপ্তম মণ্ডলে রয়েছে 10 রাজার যুদ্ধ অর্থাৎ দাসরাজ্ঞার যুদ্ধের উল্লেখ। ঋগ কথার অর্থ ছন্দ, এই ঋগ্বেদটি ছন্দে লিখিত। ঋগ্বেদের পুরোহিতকে বলা হয় হোত্রী। যজুর্বেদ অর্থাৎ যজ্ঞ। যজুর্বেদের দুটি ভাগ আগেই বলেছি। যজুর্বেদের পুরোহিতের নাম অর্ধবায়ু। সামবেদ, এই সামবেদ সঙ্গীতের আকারে লেখা, আর সঙ্গীতের ক্ষেত্রে এই সামবেদ খুব পপুলার। সামবেদে সূর্যের স্তুতি রয়েছে। সামবেদের পুরোহিতের নাম উদ্গাতা। অথর্ববেদের দুটি পুরোহিত অথর্ব এবং অঙ্গিরা। এই অথর্ববেদে সভা ও সমিতি এই অথর্ববেদে দুটি পুরোহিত অথর্ব এবং অঙ্গিরা। অথর্ববেদে সভা ও সমিতিকে বৃহস্পতির কন্যা বলে বলা হয়েছে। এবার আমরা জানবো উপবেদ ধনুর্বেদ নেওয়া হয়েছে যজুর্বেদ থেকে, নিয়েছে কে? বিশ্বামিত্র। গান্ধার্ববেদ নেওয়া হয়েছে সামবেদ থেকে, কে নিয়েছে? ভরতমুনি। আয়ুর্বেদ নেওয়া হয়েছে ঋগ্বেদ থেকে, কে নিয়েছে? ধন্বন্তরী। অর্থশাস্ত্র এই অর্থশাস্ত্র না, অর্থশাস্ত্র হচ্ছে এটা কৌটিল্য অর্থশাস্ত্র না, এটা বেদ নেওয়া হয়েছে অথর্ববেদ থেকে, নিয়েছে রঘু। শিল্পবেদ নেওয়া হয়েছে অথর্ববেদ থেকে, নিয়েছে বিশ্বামিত্র। বেদাঙ্গ 6টি: শিক্ষা, কল্প, ছন্দ, নিরক্ত, ব্যাকরণ, জ্যোতিষ। এই ছিল বৈদিক সাহিত্য। আশা করি আপনারা বুঝে গিয়েছেন। প্রত্যেকটি আমি যা যা বললাম আপনারা সব নোট করবেন। এগুলি প্রত্যেকটি কোনো না কোনো পরীক্ষায়, ইউজিসি নেট, WBCS, WB সেট, বাইরের রাজ্যের সেট, যে কোনো পরীক্ষায় এসছে, সব পরীক্ষায় এসছে, এগুলি আপনারা নোট করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, আপনারা লাইক করবেন, আপনাদের লাইক খুব জরুরি। আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনারা চাইলে কমেন্টে লিখতে পারেন আপনারা কী কী বিষয়ে ভিডিও চান। দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।